কি অবস্থা শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ রিজভী খান মজলিস তোমাদের সামনে হাজির হয়েছি ব্যাংক সমন্বয় বিবরণীর তৃতীয় ক্লাস নিয়ে। তো আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি 2026 প্রজেক্ট এস। তোমাদের জন্য এই প্রজেক্টটা তৈরি করা। এইচএসসি 26 বললে আবার মন খারাপ করো না, এইচএসসি যারা 27 রয়েছে তারাও এই ক্লাসটি করতে পারবে, কারণ উভয় উপকৃত হতে পারবে। তবে আমাদের এই প্রজেক্টটি সাধারণত এইচএসসি 26 কে কেন্দ্র করে তৈরি, এইচএসসি 27 এখান থেকে উপকৃত হতে পারবে। তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা চলছিল। ব্যাংক সমন্বয় বিবরণীর অংশে আমরা জানতে পেরেছিলাম পূর্ববর্তী ক্লাসে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা, এরকম কথা বললে কাকে কখন কিভাবে ফলো করি এবং লেনদেনগুলোকে কখন প্লাস কখন মাইনাস করি, এই বিষয়গুলো আমরা 2 নাম্বার ক্লাস বা দ্বিতীয় ক্লাসে আমরা জানতে পেরেছিলাম। তাহলে আজকে আমরা আসো ব্যাংক সমন্বয় বিবরণী তৃতীয় ক্লাসে বা ব্যাংক মিলকরণ বিবরণীর তৃতীয় ক্লাসে আমরা কি জানবো। আজকে আসলে আমরা কথা বলবো জাবেদা নিয়ে, কথা বলবো ডেবিট ও ক্রেডিট মেমোরেন্ডাম নিয়ে, কথা বলবো ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বৈত জের নিয়ে। ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বৈত জের একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যেমন এই অঙ্কে বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত 38,000 টাকা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা কত 13,425 টাকা। আমরা তো এটা জানি নাকি শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো এটা জানি যে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা বললে আমরা কাকে ফলো করি, আর নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে আমরা কাকে ফলো করি। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা বলা হয়েছে, তাহলে আমরা কাকে ফলো করব, ব্যাংক। কাকে ফলো করব, ব্যাংক। কাকে ফলো করব, ব্যাংক। আর ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা বললে আমরা কাকে ফলো করব, নগদ। এখন আমরা জানি সাধারণত আমাদের অঙ্কে একটা জের দেওয়া থাকলে আরেকটা জের বের করি, কিন্তু এই অঙ্কে দেখেন শিক্ষার্থী বন্ধুরা দুইটা জেরই আমাদের দেওয়া আছে, দুইটা জেরই দেওয়া আছে। তার মানে আমাদের করতে হবে উভয় জের, দ্বিপাক্ষিক জের, দুইটা জের আমার দুই হাতে, ডান হাতে বাম হাতে। নগদান মোতাবেক ব্যাংক জমা কত 38,000, ব্যাংক মোতাবেক ব্যাংক জমা কত 13,425। এই দুই হাতে দুইটা হিসাব আমার হাতে আছে। এখন আমি মিলাবো যে কেন এই দুইটা মিলে নাই, কেন একটা 13,425 একটা কেন 38,000 টাকা, কেন এই দুইটা মিললো না, না মিলার পিছনে রিজন কি, এই কারণগুলোকে নির্ণয় করে গড় মিলকে ফাইন্ড আউট করে আমরা সংশোধন করব। এটি আমাদের আজকের কাজ। আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখতে পাবো 2 নাম্বার অ্যাকাউন্টে লেখা আছে পাওনাদার বরাবর ইস্যুকৃত 20,000 টাকার 4খানা চেক। কয়খানা চেক, 4খানা চেক। তার মানে কি 20,000 টাকা করে 4খানা চেক নাকি 20,000 টাকার 4খানা চেক, এটার আগে উত্তর দাও। তোমরাই বলো যে এখানে কি বলা আছে, যে ইস্যুকৃত চেক 20,000 টাকার 4খানা চেক নাকি 20,000 টাকা করে 4খানার চেক। যদি বলতো 20,000 টাকা করে 4টা চেক তাহলে তো 80,000 টাকার চেক হয়ে গেল 20 20 20 20, কিন্তু এখানে 4টা চেক মিলেই কিন্তু 20,000। সুতরাং তোমার আর এক্সট্রা যোগ বিয়োগ বা গুণ ভাগ করার দরকার নাই, আমার 4টা চেক মিলেই কত 20,000। তো আমরা জানি চেক ইস্যু করি কাকে, এটা আমি আগের ক্লাসে বলেছি, বারবার বলছি, চেক ইস্যু করি কাকে, প্রদেয় হিসাব পাওনাদার। এমন ব্যক্তি যে আমার কাছে, আমি কে, পাওনাদার, আমার কাছে টাকা পায়, এমন ব্যক্তিকে আমি চেক ইস্যু করে থাকি। সুতরাং সে ব্যাংক থেকে যাবে, ব্যাংক থেকে সে টাকা উত্তোলন করবে, তো আমার পাওনাদার বা দায়, চলতি দায় হ্রাস পাবে, ব্যাংক হিসাবেও হ্রাস পাবে, কারণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে ব্যাংক হিসাব হ্রাস পায়। কিন্তু এর মধ্যে কেবলমাত্র 8,790 টাকার একখানা চেক ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাকেই বলো তোমরা, ব্যাংক করেছে 8,790 টাকার কাজ, ব্যাংক করে নাই কয় টাকার কাজ, ব্যাংকে জমা দেওয়া হয়েছে 20,000, ব্যাংক কাজ করেছে 8,790, তাহলে ব্যাংক কাজ করে নাই কত 11,210। অর্থাৎ ব্যাংক এর মধ্যে 11,210 টাকার কাজ ব্যাংক কর্তৃক সম্পাদিত হয় নাই। আমরা সেটাকে নিয়েই কাজ করব যেটা ব্যাংক কর্তৃক সম্পাদিত হয় নাই। তার পরবর্তীতে বলা আছে দেনাদারের নিকট হতে প্রাপ্ত 24,000 টাকা 24,875 টাকা 3খানা চেক তাদের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। তার মধ্যে 12,350 টাকার একখানা চেক ব্যাংক কর্তৃক এত তারিখের মধ্যে আদায় হয়েছে, বা এত তারিখ মানে 31শে ডিসেম্বর। তো তোমরাই দেখো যে দেনাদারের নিকট হতে 24,875 কত 24,875 টাকার তিনখানা চেক 24,875 টাকার ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে শুধুমাত্র 12,350, তো 12,350 টাকার চেক আদায় হয়েছে, তাহলে বাকি টাকা আদায় হয় নাই। যেটা আদায় হয় নাই আমরা তো ওইটার কাজ করব, কারণ যেটা আদায় হয় নাই সেটাই তো ভুল, যেটা আদায় হয়েছে নগদও করেছে ব্যাংকও করেছে ওটা তো ভুল না, যেটা আদায় হয় নাই ভুল সেটাই। তাহলে
24,875 থেকে 12,350 মাইনাস দাও, কত হয়? 12,525। তো এই যে 24,875 মাইনাস 12,350 মাইনাস দিলে হয় 12,525। তো এই 12,525 টাকার কাজ কে করে নাই? ব্যাংক এখনো করে নাই। এটা আমরা বুঝলাম, ভালো কথা। ব্যাংক 12,525 টাকার কাজ করে নাই। কি করে নাই? ব্যাংকে বলা হয়েছে তুমি 24,875 টাকা আদায় করো। ব্যাংক আদায় করছে কত? 12,350। আদায় করে নাই কত? 12,525। যেটা করে নাই সেটা নিয়ে আমি কাজ করব। কি কাজ করব একটু পরে আসতেছি। বলা হয়েছে 4 নম্বরে একজন দেয়াদার হতে ব্যাংক কর্তৃক 1890 টাকার একখানা চেক আদায় হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ভুল কার? এই যে ভুলটা কার? নগদান বইতে লিপিবদ্ধ না হওয়া মানে আমানতকারীর ভুল। কার? নগদান বইটা কার? আমানতকারী। তো অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা ভুলটা কার? আমানতকারীর। আমানতকারী কত টাকা আদায় করে নাই বা লিপিবদ্ধ করে নাই? 1890 টাকা। দেনাদার ব্যাংকে জমা দিয়েছে, ব্যাংক প্লাস করছে, সব ঠিক আছে, কিন্তু নগদান বই বা ক্যাশ বই বা আমানতকারীর বইয়ে সেটা প্লাস করা হয় নাই। এটাই হচ্ছে ভুল এখানে। তারপরে 5 নাম্বার বলা হয়েছে যে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে 4,000 টাকার চেক প্রদেয় বিল 4,000 টাকার চেক প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে ব্যাংক 4,000 টাকার চেক প্রদেয় বিলকে দিয়েছে, অর্থাৎ প্রদেয় বিল আমার কাছে যে টাকা পাইতো তাকে টাকা দিয়েছে বিলের মাধ্যমে 4,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রদেয় বিল হিসাব ডেবিট, দায় হ্রাস, ব্যাংক থেকে টাকা হ্রাস, ব্যাংক হিসাব হ্রাস, দায় হিসাব হ্রাস। তো এই কাজটা হয়েছে কয় হাজার টাকার? 4,000 টাকা। ভালো কথা, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই। এটা এখানে ভুল। কার ভুল? নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি মানে কার ভুল? আমানতকারী ভুল। যে কাজ করে নাই, সেক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন উভয়ের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কাজ করে নাই ভুল তার, যে কাজ করে নাই ভুল কার? তার। তারপরে পাওনাদার মিস্টার আবিরকে 4,700 টাকার চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু ব্যাংক কর্তৃক 2,000 টাকার চেক পরিশোধ করা হয়। তাহলে পাওনাদার মিস্টার আবিরকে 4,400 টাকার চেক ইস্যু করা হয়েছে, তাহলে আমানতকারীতে এনে ভুল নাই। ইস্যু করে কে? আমি আবারও বলছি, আমি আগেও বলেছি, ইস্যু করে কে? চেক ইস্যু করে কে? আমানতকারী। কাকে ইস্যু করে? কাকে ইস্যু করে? পাওনাদারকে। কার মাধ্যমে ইস্যু করে? ব্যাংকের মাধ্যমে। তো ব্যাংক কি করলো? ব্যাংকের বলা হয়েছে ভাই আপনি 4,700 টাকা আমার মিস্টার আবির যে আছে সেই ব্যক্তি আমার পাওনাদার, তাকে দিয়ে দেন। ব্যাংক কয় টাকা দিল? 2,000। কয় টাকার কাজ করে নাই? কয় টাকার কাজ ব্যাংক এই জায়গায় করে নাই? 2,700। ব্যাংক 2,000 টাকার চেক পরিশোধ করেছে, 2,700 টাকার কাজ করে নাই। 4,700 মাইনাস 2,000, 2,700 টাকার কাজ ব্যাংক কর্তৃপক্ষ এখনো করে নাই। যেই কাজটা করে নাই, যেই হোক, আমানতকারী হোক, ব্যাংক হোক, যতটুকু কাজ হয় নাই, করে নাই, অথবা যতটুকু কাজের ভুল হয়েছে বা যতটুকু কাজ লেখা হয় নাই, লিপিবদ্ধ হয় নাই, জাবেদাভুক্ত হয় নাই, হোক ব্যাংকের বইয়ে হোক আমানতকারী বইয়ে, ওইটা নিয়ে জাবেদা হবে। যতটুকু কাজ হয়েছে, যেমন এখানে 2,000 টাকার কাজ হয়েছে, আমি কি এটা জাবেদা দিব বা এটার কোনো ব্যাংক সমন্বয় বা ব্যাংক বিলকরণ বিবরণী তৈরি করব না? সেক্ষেত্রে বন্ধুরা একটু মনোযোগ দাও, খুবই সহজ। আমি সেটা করব না, যেটার কাজ হয়েছে সেটারই কাজ করব, যেটা হয় নাই সেটা করব না। যেটার কাজ হয়েছে সেটার কাজ করব না, আর যেটার কাজ হয় নাই সেটারই আমাকে কাজ করতে হবে। তাহলে তার পরবর্তী স্লাইডে আমরা দেখি, পরবর্তী স্লাইডে লেখা আছে যে দেনাদার হতে 14,800 টাকা 4খানা চেক ও 6,400 টাকার 2খানা প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। 14,400 টাকার কয়টা চেক? 4টা চেক মিলেই 14,400, 14,800, 4টা চেক মিলে, তোমার 4 দিয়ে আবার গুণ করতে হবে না, 4টা চেক ইজ ইকুয়ালস টু 14,800। তারপরে বলছে 2খানা প্রাপ্য বিল কত? 6,800। ভালো কথা, প্রাপ্য বিল আর দেনাদার নিকট থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে আদায় হয়েছে। আমরা অঙ্ক করতেছি 2024 সাল, কত সাল? 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের অঙ্ক আমরা করতেছি। 31শে ডিসেম্বর 2024 সাল 31শে ডিসেম্বর। আর ব্যাংক আমাদেরকে এই যে ব্যাংকে যেই টাকাটা আদায় করা হয়েছে এর মধ্যে ব্যাংক কি করলো? এই প্রাপ্য বিল বা এই দেনাদার থেকে যে আদায়কৃত বা প্রাপ্য চেক, এই দুইটাই ব্যাংক আদায় করেছে ঠিকই, ব্যাংক কাজটা করেছে, তবে সময় সীমার মধ্যে করে নাই। ব্যাংক 2024-এ না গিয়ে ব্যাংক 2025 সালে গিয়ে এই টাকাটা আদায় করেছে। তাহলে তার মানে হচ্ছে এই টাকাটা আসলে আদায় হয় নাই, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ কাজটা করে নাই। কিন্তু কে কাজটা করেছে? আমানতকারী কাজটা করেছে। ব্যাংকে জমা দেওয়া হয়েছে, সবই হয়েছে,
কারণ দুইটা পক্ষই কাজ করে নাই, এটা হইতে পারে না। যে কোনো একটা পক্ষ কাজ করেছে। এই জায়গার মধ্যে কে কাজ করে নাই? 2025 সালে জানুয়ারি মাসে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। সুতরাং কে কাজটা করে নাই? ব্যাংক। ব্যাংক করেছে, লেটে করেছে। তো সময়সীমার মধ্যে না করা মানেই কাজ করা হয় নাই। তারপরে বলা আছে 14,800 টাকা আর 6,800 টাকা। তাহলে কত হইছে? কত হইছে? 800, 1600, 21,600। এই দুইটাকে প্লাস করে দাও শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটাকে প্লাস করে দাও। 21,600 টাকা ব্যাংক কি করে নাই? প্লাস করে নাই। কারণ দেনাদার বা প্রাপ্য বিল থেকে টাকা নিলে প্লাস হয়, ব্যাংক হিসাব বাড়ে। তো ব্যাংক এই কাজটা করে নাই। তারপরে বলা আছে 2,800 টাকার একটি প্রাপ্য বিল ডিসেম্বর 26শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর মানে কিন্তু সময়সীমার মধ্যে। আমরা 1 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের কাজ করছি। 26শে ডিসেম্বর মানে হচ্ছে আপনার ওই সময়সীমার মধ্যেই আছে। সুতরাং ব্যাংক 2,750 টাকা বাট্টা করেছে। প্রাপ্য বিলের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 2,800 টাকা। প্রাপ্য বিলের অ্যামাউন্ট কত? 2,800 টাকা। কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে 2,700 টাকা বাট্টা করা হয়, কিন্তু নগদান বইয়ে পূর্ণ মূল্যে ডেবিট করা হয়েছে। আমরা কেন ডেবিট কেন? কারণ আমরা জানি আমানতকারীর হিসাব যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে ব্যাংক ক্রেডিট করলেও নগদান বই কিন্তু ডেবিট করে। আমানতকারী হিসাব যখন বাড়ে তখন ব্যাংক কর্তৃপক্ষ ক্রেডিট করলেও নগদান বইয়ের যে কর্তৃপক্ষ আমানতকারী সে কিন্তু ডেবিট করে। আবার নগদান বইয়ের কর্তৃপক্ষ আমানতকারী কখন ক্রেডিট করে? যখন তার হিসাবটা, ব্যাংকের হিসাবটা কমে যায়। ব্যাংকের হিসাব যদি কমে যায়, ব্যাংক কর্তৃপক্ষ ডেবিট করবে, আমানতকারী কর্তৃপক্ষ ক্রেডিট করবে। তাহলে 2,750 টাকা আদায় করলো, কিন্তু নগদান বই পূর্ণ মূল্যে ডেবিট করলো। সম্পূর্ণ মূল্য মানে কি? 2,800 টাকায়। তো এখানে ভুলটা কার? ভুলটা অবশ্যই নগদান বইয়ের, মানে আমানতকারী। কত টাকার ভুল? 50 টাকা। 2,800 টাকার মধ্যে ব্যাংক 2,750 টাকা আদায় করেছে। কেন? কেন এখানে 50 টাকা ছাড় দেওয়া হইলো? কারণ 50 টাকা ছাড় দেওয়া উচিত, নিশ্চয়ই কন্ডিশন এরকম কিছু ছিল। তাহলে এরকম শর্ত না থাকলে তো 50 টাকা ছাড় দিত না। তাহলে ব্যাংক ঠিক কাজই করেছে। কাজটা করে নাই কে? বা ভুল কাজ করেছে কে? বা অতিরিক্ত কাজ করেছে কে? নগদান বই মানে আমানতকারী। কয় টাকা অতিরিক্ত কাজ করেছে? 50। কি করেছে? আমানতকারী কি করেছে? 50 টাকা বেশি প্লাস করে দিয়েছে, বেশি প্লাস করেছে। এই বিষয়গুলো মাথায় রাখো, দ্বিপাক্ষিক জেরে কাজে লাগবে। 2,200 টাকার একখানা চেক আদায়ের জন্য 2,200 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে এখানে ভুল টাকার। যে লিপিবদ্ধ করে নাই, ভুল তো তারই। যে লিপিবদ্ধ করে নাই, ভুল কার? তার। তাহলে 2,200 টাকা ব্যাংকে আদায় চেক দেওয়া হয়েছে, ব্যাংক হিসাব আদায় করেছে, ব্যাংক হিসাব বেড়ে গেল প্লাস, কিন্তু নগদান বই কিছুই করে নাই। ভুলটা নগদান বই। এই কাজটা করতে হবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 5,500 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হয়েছে 5,500 টাকা। সুতরাং ব্যাংক কাজ করেছে। শিক্ষার্থী বন্ধুরা, কে কাজ করছে? ব্যাংক। কে কাজ করে নাই? নগদ। কিসের কাজ করে নাই? 5,500 টাকা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে যে অন্তর্ভুক্ত করে নাই, যে লিপিবদ্ধ করে নাই, ভুলটা তার। আবার আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কত? 1,400 টাকা একখানা চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা এত তারিখে নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। তাহলে ভুল টাকার এখানে নগদান বইয়ের। অর্থাৎ আমি চেক প্রত্যাখ্যান হয় কখন? যখন এনএসএফ হয়, প্রত্যাখ্যাত চেক বা এনএসএফ বা নট সাফিসিয়েন্ট ফান্ড বা অপর্যাপ্ত তহবিল। তো এর মানে কি? আমার তহবিলে পর্যাপ্ত পরিমাণে অর্থ নাই, তাই চেক পরিশোধ করা বা চেক আদায় করা সম্ভব হয় নাই। তাহলে 1,400 টাকার একখানা চেক, নগদান বই কি জানে? যে ব্যাংক 1,400 টাকা চেক আদায় করেছে। শিক্ষার্থী বন্ধুরা বি ফোকাস, মনোযোগ দাও। ব্যাংক 1,400 টাকার চেক আদায় করেছে, এটা নগদান বই মানে আমানতকারী জানে। কিন্তু পরে সামহাউ কোনো একটা রিজনে চেকটা বাউন্স হয়েছে। কি হয়েছে? চেকটা বাউন্স হয়েছে, কারণ চেকের মধ্যে অর্থ নাই। এই যে চেকটা প্রত্যাখ্যান হয়েছে বা বাউন্স হয়েছে, এটা কি জানে? আমানতকারী জানে? জানে না, তাই সে লিপিবদ্ধ করে নাই। সুতরাং ভুলটা কার? নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ভুল কার? যে লিপিবদ্ধ করে নাই, যে জানে না, যে অতিরিক্ত কাজ করেছে, যে কম কাজ করেছে, তারই ভুল। ভুলটা তারই। আবারও, যে কাজ করে নাই, যে লিপিবদ্ধ করে নাই, যে অতিরিক্ত কাজ করেছে, যে কম পরিমাণে কাজ করেছে বা বেশি কাজ করেছে, ভুলটা তারই। কারণ ব্যালেন্স আপনাকে ইকুয়াল কাজ করতে হবে। আপনি ব্যাংক যা করেছে আপনাকে তাই করতে হবে, ভুল করা যাবে না। সুতরাং এগুলো সব ভুল। তো এখানেও নগদান বই বা আমানতকারীর ভুল। ভুল কার এটা মাথায় রাখতে হবে। একটু পরে আমরা দেখব। মোকলেস নিজ প্রয়োজনে, মোকলেস মানে কি? আমরা মোকলেসের অঙ্কই করছি, এই পুরো অঙ্কটা মোকলেসেরই। সুতরাং মোকলেস নিজ প্রয়োজনে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যাংক হতে 8,500 টাকার চেক উত্তোলন করেছেন।
যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি। দাখিলা মানে কি? এতক্ষণ বলতেছেন না যে নগদান বই লিপিবদ্ধ করে নাই, লিপিবদ্ধ করে নাই। তো নগদান বই লিপিবদ্ধ না করা মানে কি? জাবেদা দেয়নি। লিপিবদ্ধকরণের আরেক নাম জাবেদাভুক্তকরণ। সুতরাং মোকলেস নিজ প্রয়োজনে 2024 সালে 31 ডিসেম্বর তারিখের মধ্যে সে উত্তোলন করেছে, অর্থাৎ উত্তোলন করেছে। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ মালিক টাকা নিলে সেটা উত্তোলন হয়, অফিসের প্রয়োজনে নিলে কন্ট্রা হিসাব নগদান হয়। যদি মোকলেস অফিসের প্রয়োজনে নিত তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হইতো বা বিপরীত দাখিলা হইতো, অথবা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হইতো। কিন্তু মোকলেস তো নিছে নিজ প্রয়োজনে, এই যে বলা আছে মোকলেস কার প্রয়োজনে নিছে? নিজ প্রয়োজনে। সুতরাং উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে টাকা কমে গেছে কত? 8500 টাকার চেক ব্যাংক থেকে টাকাটা কমে গেছে 8500। এখানে ভুল টাকার নগদান বইতে দাখিলা দেওয়া হয় নাই। তাহলে যে দাখিলা দেয় নাই, যে লিপিবদ্ধ করে নাই, যে জাবেদা দেয় নাই, যে কম কাজ করেছে, যে বেশি কাজ করেছে, যে অতিরিক্ত কাজ করেছে, যে ভুল কাজ করছে, মানে তারই ভুল, দোষটা তার। তো এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় আজকের টপিক। এখানে এই এই ভুলগুলো ছিল। তো আমরা এখন দেখব যে আসলে এগুলোকে কিভাবে সংশোধন করা যায় বা দ্বৈত জেরে কিভাবে এগুলোকে আনা যায়। আমরা যদি আগে দ্বৈত জের ড্র করি, তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ছক প্রস্তুত করা শেষ। নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত কত? 38,000 টাকা। ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত 13,425 টাকা। তো এই হচ্ছে আমাদের পরবর্তী এই যে ছকটা, যে এই ছকের মধ্যে আমরা দেখলাম যে কিভাবে প্রস্তুত করতে হয় বা জিনিসটা কি। যে আমাদের গতানুগতিক একক জেরের ছকটা কি ছিল? বিবরণ টাকা টাকা। কিন্তু দ্বৈত জের বা উভয় জের, তুমি যদি ব্যাংক সমন্বয় উভয় জেরে করো বা দ্বিপাক্ষিক জেরে করো, তাহলে তোমাকে এরকম দুই পাশে দুইটা টাকার ঘর দিতে হবে। বা এটা চাইলে হরাইজন্টাল ভাবে না করে ভার্টিক্যাল ওয়েতেও করা যায়, কিন্তু হরাইজন্টালটা আমার কাছে বেশি সহজ মনে হয়, তাই আমরা হরাইজন্টালটা করছি বা আমি হরাইজন্টাল করাচ্ছি। তো একটা বক্সে থাকবে কিছু নগদান বই মোতাবেক ব্যাংক জমা, আর একটা বক্সে থাকবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা। স্বাভাবিকভাবে দুইটা বক্সে দুইটা জের থাকবে, একটা 38,000, একটা 13,425 টাকা। তাহলে কিছু হচ্ছে যোগ আর কিছু হচ্ছে বিয়োগ, কিছু যোগ কিছু বিয়োগ বা কিছু বাদ, একই কথা, কিছু যোগ কিছু বিয়োগ। ওকে সরি, দেন কিছু যোগ কিছু বিয়োগ। আসো কখন যোগ কখন বিয়োগ মনে রাখবেন। আমরা কি জানি? নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে কাকে ফলো করি? যদি বলে কখনো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, যদি বলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, আমরা কাকে ফলো করি? ব্যাংকে। কাকে ফলো করি? ব্যাংকে। আর ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা বলে আমরা কাকে ফলো করি? নগদকে বা নগদান বইকে। খুব স্বাভাবিক। তাহলে একবার ফলো করছি ব্যাংক, একবার নগদ। নগদান বই, এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম 2 নাম্বার দ্বিতীয় ক্লাসে। নগদান বই মোতাবেক ব্যাংক জমা কাকে ফলো করব? ব্যাংক। ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা কাকে ফলো করব? নগদ। তো যাকে ফলো করব এটা হচ্ছে উভয়জের টেকনিক, এটা উভয়জের টেকনিক। একটু অ্যাটেনশন দাও, খুবই সহজ। যাকে ফলো করব সে সঠিক, যাকে ফলো করব সে সঠিক, কোনো কথা নাই। যাকে ফলো করব সে সঠিক। সুতরাং নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে ব্যাংক সঠিক, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা বললে নগদ সঠিক। যাকে ফলো করছি সে সঠিক। তাহলে ফলো করছি না কাকে? পক্ষ তো দুইটা, পক্ষই তো দুইটা।
ব্যাংক যদি সঠিক হয় তাহলে ভুল কে? নগদ। যাকে আমি ফলো করছি না সেই তো ভুল। তাহলে এই জায়গায় বেঠিক কে বা ভুল কে? নগদ। এই জায়গায় ভুল কে? আমি কাকে ফলো করছি? নগদকে। এই জায়গায় এই বক্সে, তাহলে নগদ ঠিক। কাকে ফলো করছি না? ব্যাংকে। তাহলে ভুল কে? কে ভুলটা কে? ব্যাংক। ভুল হচ্ছে ব্যাংক, আর ঠিক কে? নগদ। যাকে ফলো করব সে ঠিক, যাকে ফলো করব না সে ভুল। সোজা হিসাব। এবার আসো কিভাবে আমি বসাবো, কিভাবে বুঝবো কোনটা কোথায় বসবে, কোনটা প্লাস কোনটা মাইনাস। আসো একদম সহজ, পানির মতো ক্লিয়ার করে দিব। বলছে একেবারে যে পাওনাদার বরাবর ইস্যুকৃত 20,000 টাকার চেক, এর মধ্যে এত টাকা হয়নি, তাহলে কত টাকার কাজ জানি হয়েছিল? 11,210 টাকার কাজ হয় নাই। আমরা তখন জেনেছিলাম যে 20,000 টাকার চেক ব্যাংকে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ 8,790 টাকার কাজ করেছে। এখনো 11,210 টাকার 10 টাকার কাজটা কে করে নাই? ব্যাংক কর্তৃপক্ষ করে নাই। তো এখানে ভুলটা কার? ব্যাংকের। যেহেতু ব্যাংক করে নাই তাহলে ভুলটা কার? ব্যাংকের। কত টাকার ভুল? 11,210। 11,210 টাকা ভুল। কার ভুল? ব্যাংকের। কোন জায়গায় ব্যাংকের ভুল? এই যে ব্যাংকের ভুল। এই বক্সে পুরাটাই ব্যাংকের ভুল। এই বক্স পুরাটাই ব্যাংকের ভুল। কত টাকা ব্যাংকের ভুল? কত টাকা ব্যাংকের ভুল? আমরা কত টাকা রেখেছিলাম ব্যাংকের ভুল? 11,210 টাকা। 11,210 টাকা। 20,000 থেকে 8,790 টাকা মাইনাস, কারণ এটার কাজ হয়েছিল। তো 11,210 টাকা এখন আমি প্লাস করব না মাইনাস করব, এটা আসো মূল ফোকাস। এই 11,210 টাকা অবশ্যই আমি বিয়োগের ঘরে বসাবো, মাইনাস করব। কেন? কেন? এই জায়গায় আমি ফলো করছি কাকে? নগদ কি। তো নগদ কি করছিল? নগদ কি করছিল? নগদ কিন্তু পুরা খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, সেই আগের কনসেপ্ট। নগদ 20,000 টাকা ইস্যু করেছে, মানে 20,000 টাকা নগদান বই মাইনাস, কারণ ইস্যু করেছে আমানতকারী পাওনাদারকে। তো 20,000 টাকা মাইনাস করেছে, কিন্তু ব্যাংক মাইনাস করছে 8,790। আরো কত মাইনাস করতে হবে নগদকে ফলো করলে? এই বক্সে আমি নগদকে ফলো করছি, এই বক্সে আমি নগদকে ফলো করছি। নগদকে ফলো করতে হলে আমাকে আরো 11,210 টাকা আমাকে আরো মাইনাস করতে হবে। সুতরাং আমি তো নগদকে ফলো করছি, নগদ মাইনাস করেছে 20,000, ব্যাংক মাইনাস করেছে কত? 8,790। আরো কত মাইনাস করতে হবে? 11,210। সোজা হিসাব, আরো মাইনাস হবে এটা। তারপরে তার পরবর্তীতে কি হবে? পরবর্তীতে বলা আছে যে দেনাদার নিকট 24,875 টাকার 3খানা চেক জমা দেওয়া হলেও 12,350 টাকার চেক ব্যাংক থেকে আদায় হয়েছে। তাহলে ব্যাংক থেকে আদায় হয়নি কত টাকার? আমরা বের করেছিলাম 12,525 টাকা। ব্যাংক আদায় করে নাই, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে 24,875। ব্যাংক আদায় করেছে কত? 12,350। আদায় করে নাই কত? আমরা জানি যতটুকু অংশের কাজ হয় নাই, আদায় করা হয় নাই বা পরিশোধ করা হয় নাই, ওইটার কাজ হবে, ওইটার কাজ হবে। তাহলে 12,525 টাকা কত? 12,525 টাকা কে আদায় করে নাই? ব্যাংক আদায় করে নাই, কারণ লেখাই আছে যে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক আদায় করে নাই। সুতরাং এইটাও ব্যাংকের ভুল। ব্যাংক আদায় করে মানে কার ভুল? ব্যাংকের ভুল। কত? 12,525। তো এই বক্সের মধ্যে, এই দুটো বক্সের মধ্যে কোথায় ব্যাংকের ভুল? আবার এই বক্সে। কিন্তু এবার এই যে 12,525 এবার কিন্তু প্লাস হবে, এবার কিন্তু অবশ্যই প্লাস হবে। কেন প্লাস হবে শিক্ষার্থী বন্ধুরা? কেন প্লাস হবে? কেন প্লাস হবে? 12,525 টাকা কেন প্লাস হবে? কারণ নগদান বই আগেরটা মাইনাস কেন হয়েছে? কারণ প্রদেয় হিসাব ইস্যু করা হয়েছিল। প্রদেয় হিসাব ইস্যু করলে ব্যাংক থেকে টাকা কমে যায়, তাই মাইনাস। দেনাদার থেকে যদি ব্যাংক আদায় করতো তাহলে প্লাস হতো। আর নগদান বই এই জায়গায় কি করেছে খেয়াল করে দেখেন, নগদান বই কি করেছে? পুরো 24,875 টাকাই প্লাস করেছে। নগদান বই 24,875 টাকা প্লাস, ব্যাংক বই প্লাস করেছে কিন্তু কত? 12,350। নগদকে ফলো করতে হলে আরো প্লাস করতে হবে 12,525। 12,525 আরো প্লাস, আরো প্লাস। তাহলে এই জন্য আমরা কি করলাম? পরবর্তীতে 12,525 টাকা প্লাস করে দিলাম। এই বক্সেই কেন এবং কেন প্লাস সেটা বুঝেছো নিশ্চয়ই। এই বক্সে কেন? কারণ ব্যাংকের ভুল। প্লাস করেছি কেন? কারণ নগদান বই প্লাস করেছে, নগদান বইকে এই বক্সে আমরা নগদান বইকে ফলো করছি, দ্যাটস ওয়াই প্লাস। তার পরবর্তীতে বলা আছে 3 নাম্বার এন্ট্রি, 4 নাম্বার এন্ট্রি, একজন দেনাদার ব্যাংক কর্তৃক 1890 টাকার একখানা চেক আদায় হয়েছে যা নগদানভুক্ত হয়নি। এবার খেয়াল করে দেখো, একজন দেনাদার কর্তৃক, একজন দেনাদার হতে ব্যাংক কর্তৃক কত টাকা আদায় হয়েছে? 1890 টাকা। 1890 টাকা নগদানভুক্ত হয়নি। তো যেহেতু নগদানভুক্ত হয়নি, ভুল কার?
নগদানভুক্ত না হইলে, যদি নগদানভুক্ত না হয় তাহলে ভুলটা কার? অবশ্যই আমানতকারীর। তাহলে এখানে আমানতকারীর ভুল হইলে আমরা একটু বক্সে চলে যাই। কত টাকা? 1890 টাকার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। তো এই 1890 টাকার চেক কার ভুল? কোন বক্সে? নগদের ভুল কার? নগদানভুক্ত হয়নি, তার মানে কার ভুল? আমানতকারী ভুল। আমানতকারী ভুল কোন পাশে? কোন পাশে আমানতকারী ভুল? এই যে আমানতকারী ভুল। নগদ 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 যেখানে ভুল সেটাই আমানতকারী ভুল। আমানতকারীর বইয়ের নামই তো নগদ। সুতরাং এই যে 1890 টাকা, এই যে 1890 টাকা, এই টাকাটা ব্যাংক কি করেছে স্যার? ব্যাংক তো আদায় করছে, সুতরাং আপনিও আদায় করবেন। এক নাম্বার কথা, কেন এই বক্সে হলো? কেন এই বক্সে হলো? কারণ এই বক্সের নগদের ভুল। এই 1890 টাকা কার ভুল ছিল? নগদের ভুল ছিল। 1800 টাকার ভুলটা কার ছিল? নগদের ভুল ছিল। এই জন্য আমরা এই বক্সে দিয়েছি। ফলো করছি কাকে? এই বক্স, এই বক্সে বা এই পাশে আমি কাকে ফলো করছি? ফলো করছি ব্যাংকে। তো ব্যাংক কি করেছে? প্লাস করেছে, তাই আমিও প্লাস করেছি। সোজা, উভয়ের মতো সহজ অঙ্ক, আর হিসাব বিজ্ঞানে নাই। তারপরে বলেছে 2024 সালে 31 ডিসেম্বর তারিখে 4000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে। কে পরিশোধ করেছে? ব্যাংক কর্তৃক। তাহলে ব্যাংকের ভুল নাই, ব্যাংক পরিশোধ করে ফেলেছে, ব্যাংক ওকে। ভুল কার? নগদান বইয়ের ভুল, নগদানভুক্ত হয়নি, তাহলে যে লেখে নাই তার ভুল। নগদানভুক্ত মানে কি? আমানতকারীর ভুল হয়েছে। সুতরাং আমানতকারী 4000 টাকা মাইনাস করে নেই। কেন মাইনাস? কারণ প্রদেয় বিলকে টাকা ইস্যু করলে ব্যাংক থেকে টাকা চলে যায়, তাই মাইনাস। তাহলে আমরা দেখছি এটাও ভুল কার? এই ভুলটা কার হয়েছে? কত টাকার ভুল হয়েছে? 4000। কার ভুল হয়েছে? নগদান বইয়ের। তার মানে এটা ওই বক্সে, নগদান বইয়ের ভুল এই বক্সে। কিন্তু এবার কি হবে? মাইনাস। ঠিক ধরেছো, মাইনাস। কেন 4000 টাকা মাইনাস? ব্যাংক কি করেছে? মাইনাস করেছে। সুতরাং প্রদেয় হিসাবকে টাকা দিলে মাইনাস করতে হয়, তাই আমিও টাকা 4000 টাকা মাইনাস করে দিলাম। একেবারে সিম্পল, একেবারে ইজি। তো তারপরে আমরা দেখি পরবর্তী হিসাব কি হবে। পাওনাদার মিস্টার আবিরকে 4700 টাকার চেক ইস্যু করা হয়েছে, তার মানে মাইনাস। প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হয়, কিন্তু তার তন্মধ্যে 2000 টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে। তাহলে কয় হাজার টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয় নাই? 2700। 2700 টাকার চেক ব্যাংক পরিশোধ করে নাই। যেটা পরিশোধ করে নাই কাজকে ওইটাকে নিয়ে করব না। যেই টাকাটার কাজ হয় নাই, পরিশোধ করে নাই, ব্যাংক করে নাই। কে করে নাই? ব্যাংক করে নাই। ভুল কার? ব্যাংকের, ব্যাংক কর্তৃপক্ষের ভুল। কেন করে নাই? সুতরাং 2700 টাকা কার ভুল? ব্যাংকের ভুল। আমানতকারী তো চেক পাওনাদার মিস্টার আবিরকে দিয়ে দিয়েছে, ব্যাংকের ভুল। কয় হাজার টাকার ভুল? 2700। কারণ বাকি 2000 টাকার কাজ করছে, ব্যাংক 2000 টাকার কাজ করছে, কিন্তু 2700 টাকার কাজ করে নাই, তাহলে ভুলটা ব্যাংকের। তাহলে ব্যাংকের ভুল নিশ্চয়ই এই বক্সে, এই যে লেখা আছে ব্যাংকের ভুল এই বক্সে। 2700 টাকা প্লাস না মাইনাস? অবশ্যই ঠিক ধরেছো, 2700 টাকা মাইনাস। কেন মাইনাস? কারণ এই বক্সে নগদ কি করছে? মাইনাস করছে। কারণ প্রদেয় হিসাবকে যখন মিস্টার আবিরকে টাকা দিয়েছিল, চেক দিয়েছিল, যখন মিস্টার আবিরকে 4700 টাকা চেক দেওয়া হয়েছে, তখন ওইটাকে মাইনাস করা হয়েছে। কারণ প্রদেয় হিসাবকে টাকা দিলে, চেক দিলে ব্যাংক থেকে টাকা কমে যায়। তার পরবর্তীতে এইখানে শেষ। তার পরবর্তীতে দেখি বলা হয়েছে দেনাদার নিকট হতে প্রাপ্ত 14800 টাকা এবং 6800 দুইটা মিলে কত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? 14 6 20 আর 1600, তার মানে 21600। 21600 টাকার চেক, চেক প্লাস প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আদায় করে নাই। ব্যাংক কর্তৃপক্ষ আদায় করে নাই। যে ব্যাংকে জমা দেওয়া হলো নির্ধারিত তারিখের মধ্যে আদায় করে নাই, এটা আমরা পড়েছিলাম। সুতরাং সে যদি নির্ধারিত তারিখের মধ্যে আদায় না করে, তার মানে আদায় হয় নাই। ভুলটা কার? নির্ধারিত তারিখের মধ্যে কাজ যে করে নাই তার ভুল না? অবশ্যই তার ভুল। তাহলে ভুলটা কার? ব্যাংকের। কত টাকার ভুল? 21600। ভুলটা কার? ব্যাংকের। কত টাকার ভুল? 21600। আচ্ছা, এই যে ভুলটা হইলো, এই ভুলের সময় নগদ কি করছে? দেনাদার থেকে আদায়, প্রাপ্য বিলের টাকা 21600। তো নগদান বই কি করবে? প্লাস করবে। নগদান বই তো চেক জমা দেওয়া, নগদান বই তো জানে যে চেক জমা হয়েছে, প্রাপ্য বিল জমা হয়েছে, সুতরাং নগদান বই কি করেছে? প্লাস করেছে। তাহলে আমাকেও কি করতে হবে? 21600 প্লাস করতে হবে। কেন? কারণ এই জায়গায় আমি ফলো করছি কাকে? নগদকে। দুইটা ক্রাইটেরিয়া, দুইটা ক্রাইটেরিয়া। কার ভুল কাকে ফলো করছি, কার ভুল কাকে ফলো করছি, কার ভুল কাকে ফলো করছি, সহজ। তাহলে নগদান বই কি করেছে? প্লাস, আমিও প্লাস। তার পরবর্তীতে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? পরবর্তীতে কি হলো যে 2800 টাকার প্রাপ্য বিল ব্যাংক আদায় করেছে 2700 টাকা। এইখানে কিন্তু নগদান বইয়ের ভুল। নগদান বই 2750 টাকার জায়গায় 2800 আদায় করছে, তাহলে ভুলটা কার? নগদান বইয়ের। কয় টাকার ভুল? 50। 2750 2800 কি করেছে?
আদায়, ডেবিট করেছে, আদায় করেছে। আর প্রাপ্য বিল আদায় তো করবে, প্রাপ্য বিল হয়েছিল, আদায় করবে, কাজ ঠিক আছে, কিন্তু বেশি আদায় করে ফেলেছে, অতিরিক্ত কাজ করাটাও ভুল। তাহলে ভুল টাকার নগদান বইয়ের কয় টাকা ভুল? 50 টাকা ভুল। নগদান বইয়ের ভুল এই বক্সে কয় টাকার ভুল? 50 টাকা। কি করব, প্লাস না মাইনাস? তোমাদের কাছে আমার প্রশ্ন, প্লাস না মাইনাস? এক্স্যাক্টলি মাইনাস হবে। কেন? ব্যাংক, ব্যাংকে ফলো করো। ব্যাংক, ব্যাংক 2750 টাকা আদায় করেছে, নগদান বই আদায় করেছে 2800। ব্যাংকে ফলো করলে 50 মাইনাস না? অবশ্যই ব্যাংকে ফলো করলে 50 টাকা মাইনাস, কারণ ব্যাংক কম আদায় করেছে। যদি বেশি আদায় করতো তাহলে প্লাস। ব্যাংক তো কম আদায় করছে, ব্যাংক যদি কম আদায় করে, তুমি যদি ব্যাংকরেই ফলো করো, ব্যাংক যদি ঠিক হয়, তাহলে 50 মাইনাস করো। তুমি 50 টাকা বেশি প্লাস করেছো কেন? এখন মাইনাস করে দাও, সহজ, জাস্ট মিলাইবা। তারপরে 2200 টাকার প্রাপ্য বিল বা 2200 টাকার একটা চেক, প্রাপ্য চেক বা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হলো, নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। যার বইতে লিপিবদ্ধ হয় নাই, ভুলটা তার, ভুলটা তার, ডেফিনেটলি ভুল তার। তাহলে আমানতকারী, নগদান বই মানে কে? আমানতকারী ভুল। আমানতকারী 2200 টাকার চেক আদায় করে নাই, তাহলে আদায় করো। তাহলে আমানতকারী ভুল 2200 টাকার চেক। খেয়াল করে দেখো আমানতকারী ভুল কোথায়? নগদের ভুল এই জায়গায়, এই জায়গায়। তো চেকটা কি আদায়ের জন্য দেওয়া হয়েছে না ইস্যুর জন্য দেওয়া হয়েছে? ডেফিনেটলি আদায়ের জন্য। খেয়াল করো, দেখো চেক কিসের জন্য দেওয়া হয়েছে? চেক কিসের জন্য দেওয়া হয়েছে? আদায়ের জন্য দেওয়া হয়েছে, এই যে আদায়ের জন্য। তো আদায়ের জন্য মানে কি? প্লাস হবে। আদায়ের জন্য মানে হচ্ছে প্লাস হবে। সুতরাং কত? 2200 টাকা। এই বক্সেই কেন? কারণ ভুল টাকার। এই বক্সেই কেন হবে? এই বক্সেই কেন হবে? 2200 টাকা এই বক্সেই কেন হবে? কারণ ভুল টাকার নগদান বইয়ের, নগদান বইয়ের। তো নগদান বইয়ের ভুল হলে আমি নগদান বইয়ের যে বক্সে ভুল হয়েছে সেই বক্সে আমি বসাবো। আর এই বক্সে কাকে ফলো করছি? ব্যাংক। ব্যাংক কি করছে? প্লাস, আমিও প্লাস, আমিও প্লাস করে দিব। তারপরে তারপরে হচ্ছে বিনিয়োগের সুদ আদায় হয়েছে, সেম সেম। কার ভুল? নগদান ভুক্ত হয়নি, নগদান বই তো অন্তর্ভুক্ত হয়নি, তাহলে ভুল কার? যে লেখে নাই তার ভুল নাকি যে লিখেছে তার ভুল? যে লেখে নাই তার ভুল। থ্যাংক ইউ। তাহলে এখানে ভুলটা নগদান বইয়ের, আবারও প্লাস হবে। কেন? কারণ ব্যাংক প্লাস করেছে। তো বিনিয়োগের সুদ হলে, লগ্নির সুদ, বিনিয়োগের সুদ প্লাসই তো করবে। বন্ডের, ডিবেঞ্চারের, ঋণপত্রের সুদ হলে মাইনাস করতো। তাহলে কত টাকা? 5500। 5500 টাকা প্লাস করে দিল। ওকে। তারপরে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 1400 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। আচ্ছা, এই যে প্রত্যাখ্যাত হয়েছে ভুল টাকার, এই জায়গায় অনেকে আছে, তোমরা অনেকেই আছো। প্রত্যাখ্যাত চেক, অপর্যাপ্ত তহবিল, নট সাফিসিয়েন্ট ফান্ড, এনএসএফ এর ক্ষেত্রে তোমরা এই যে এই একটা জমজমাট খেলা, জমজমাট লেনদেন, তোমরা হার মেনে যাও। এই জায়গায় বুঝো না আরে কার ভুল, এখন কি করব, মানে কোথায় বসাবো, প্লাস না মাইনাস? সিম্পল, নগদান বই জানে না, তাহলে নগদান বই জানা উচিত ছিল। নগদান বই জানে না, নগদান বইয়েরই তো জানা উচিত ছিল, ভুলটা নগদান বইয়ের। এখন কি করবে? সে মাইনাস করবে। সে নগদান বই আগে কি করছে একটু একটু খেয়াল করে দেখো। নগদান বই আগে কি করছে? 1400 টাকা সে জানে যে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, তার মানে ব্যাংক হিসাব ডেবিট। কে জাবেদাটা কে দিচ্ছে? আমানতকারী। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, এটা সে জানে যখন চেকটা জমা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাকে সঠিক জাবেদা দিতে হবে। প্রথমে ভুলবশত কি জাবেদা দিয়েছিল? ভুলবশত না, ওই সিচুয়েশনে ব্যাংক হিসাব ডেবিট, যখন সে জানতো না যে চেকটা প্রত্যাখ্যান হয়েছে, ব্যাংক হিসাবকে ডেবিট দিয়েছে, আর দেনাদারকে বা প্রাপ্য হিসাবকে কি করেছে? ক্রেডিট। কেন প্রাপ্য হিসাব ক্রেডিট? কেন? কারণ প্রাপ্য হিসাব বা দেনাদার টাকা জমা দিয়ে দেনাদার কমে যায়। কিন্তু এইটা কি ঠিক? ঠিক। কিন্তু প্রত্যাখ্যাত হইলে ইহা আর ঠিক নয়। তাহলে সংশোধনী দাখিলা বা অ্যাকাউন্টিং এর পরিত্যাজ্য ধাপ, হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপের নাম কি? সংশোধনী দাখিলা। পরিত্যাজ্য ধাপ এমসিকিউতে আসে। হিসাব বিজ্ঞানের পরিত্যাজ্য ধাপের নাম সংশোধনী দাখিলা, দিতে হবে। সংশোধনী দাখিলা কি? দেনাদার উল্টে দিবা, জাস্ট উল্টে দিবা। দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন এটা উল্টে দিবা? কারণ অ্যাকাউন্টিং এ কোনো কিছু এইভাবে, এই যে এই ঠিক এইভাবে কাটা যায় না কখনো। এইভাবে কখনো অ্যাকাউন্টিং এ কোনো কিছু কাটা যায় না, তাই বন্ধ করতে হবে। আগে ব্যাংক ছিল ডেবিট, আগে ব্যাংক কি ছিল? ডেবিট ছিল, আর এখন কি হলো? ব্যাংক ক্রেডিট হয়ে গেল। আবার আগে দেনাদার ছিল ক্রেডিট, এখন দেনাদার হয়ে গেল ডেবিট। তার মানে আমার
ডেবিট ক্রেডিট উল্টে গেল, আমার ভুলটা সংশোধন হয়ে গেল। তাহলে আমি আমার সংশয় দাখিলা কি দিচ্ছি? সংশয় দাখিলা ব্যাংক হিসাব কি দিচ্ছি? ডেবিট না ক্রেডিট, প্লাস না মাইনাস? মাইনাস। তার মানে এই যে প্রত্যাখ্যাত চেকের যেই কাহিনীটা, এই যে চেক বাউন্সের কাহিনীটা, এইটা এই 1400 টাকা নগদান বইয়ের কি করতে হবে? মাইনাস করতে হবে। তো ভুলটা কার? নগদান বইয়ের। তো যেখানে নগদান বইয়ের ভুল, নগদান বইয়ের ভুল কোথায়? এই জায়গায়, এই বক্সে। এই বক্সে ব্যাংক কি করছে? ব্যাংক কিছুই করেনি, না প্লাস না মাইনাস, ব্যাংক স্থির, কিন্তু নগদান বই 1400 টাকা আদায় করে দিয়েছিল। এখন আবার ভুলবশত ওই চেকটাকে ভুলবশত আদায় করার পরে এখন আবার সংশোধনী দাখিলে দিল, তখন আবার মাইনাস হয়ে গেল। মানে ব্যাংককে ফলো করলো। ব্যাংক যেখানে, আমাকে সেখানে যেতে হবে, কারণ আমি এই বক্সে ব্যাংককে ফলো করছি। 1400 টাকা 1400 টাকা মাইনাস করতে হবে এই বক্সেই। কেন? কারণ ভুলটা নগদের, নগদ যায় না কেন? প্রত্যাখ্যাত হয়েছিল চেক, জানতে হবে। তাহলে 1400 টাকা মাইনাস হয়ে গেল, ভালো কথা। আচ্ছা, 1400 টাকা মাইনাস হয়ে গেল, বুঝলাম। তার পরবর্তীতে পরবর্তী যাবো, দেখি দাখিলাটা। ওকে, তো পরবর্তী দাখিলা কি আছে? পরবর্তী লেনদেনটা হচ্ছে যে মুখলেস নিষ্প্রয়োজনে কত 2024 সালে 8500 টাকা আদায় করেছে, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। আবারও নগদান বইয়ের ভুল, আবারও কার ভুল? নগদান বইয়ের, সেম নগদান বইয়ের ভুল, মানে আমানতকারী ভুল। সুতরাং আমানতকারী ভুল হলে, যেখানে আমানতকারী ভুল হয়েছে সেই বক্সে যাবে এবং কি হবে? ডেফিনেটলি মাইনাস হবে। কেন? কারণ উত্তোলন করছে। আপনি চিন্তা করেন, আপনি আপনার ব্যাংক হিসাব থেকে চেক উত্তোলন করছেন, মানে টাকা উত্তোলন করছেন চেকের মাধ্যমে, ব্যাংক হিসাব বাড়বে? কমে যাবে। নগদ টাকা বাড়বে আপনার, কিন্তু ব্যাংক হিসাব কমে যাবে। অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন ডেবিট, ড্রয়িংস উত্তোলন ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস, আর ব্যাংক হিসাব ক্রেডিট। সুতরাং ব্যাংক থেকে টাকা কমে যাবে, আর ভুল টাকার যেহেতু নগদানভুক্ত হয় নাই, ভুলটা নগদান বইয়ের। ভুল টাকার নগদান বইয়ের, নগদান বইয়ের ভুল। ভুল টাকার নগদান বইয়ের, নগদানভুক্ত হয়নি। কত টাকা? 8500। মাইনাস করে দেন, 8500 টাকা মাইনাস করে। কেন মাইনাস? কারণ চেক উত্তোলন করলে টাকা কমে যায়, ডেফিনেটলি মাইনাস হবে। তাহলে এই জায়গায় আর এই জায়গায় কত হলো টোটাল? এই জায়গায় মিলে হলো টোটাল 2200 টাকা, 1800 টাকা মিলে গেল কত? 4000। 4000 টাকা, 9000 টাকা, 9590, 9590। তারপরে এখানে দেখেন, এটা হচ্ছে 9590 প্লাস, প্লাস হবে, আমরা প্লাস করে দেই। 38 আর 9 কত? 47,000, 47,590। 8000, 12,500, 12,000, 13,000, 12,550, 13,950, 13,000, 13,950 টাকা মাইনাস দেন। তাহলে কত হয়? 47 মাইনাস 13, 44,000, 34,000। আরো হচ্ছে তাহলে কত হচ্ছে টোটাল? 23,640। টোটাল রেজাল্ট হচ্ছে এটা 23,640 টাকা। আমরা একটু দেখি। তো পরবর্তীতে এখানে রেজাল্ট কত হলো? 12, 21, 10, 20, 33, 30, 33,000,
34,125 20 10 30 34,125 ওকে। তো 34,125 টাকা এখানে প্লাস করে দাও। 13 আর 34 কত হলো? 47 47,000 রাইট? হ্যাঁ 13 47,550 এই যে 47,550 34 আর 13 47 100 400 500 47,550 ওকে। আর এদিকে যোগ করো, এটা তো বিয়োগ, এই দুটো তো একসাথে বিয়োগ হবে, মানে যোগ করে বিয়োগ করে দেই। 27 37 38 38,000 না এটা তো 2700, তাহলে 11,000 12,000 13,000 13,910 13,910 টাকা মাইনাস করে দাও। এখানে হয়েছিল 33,000, এখানে হয়েছিল টোটাল 33,640, মানে এই পাশে 33,640 হবে, আর এখানে কত হবে? 47 3 - 44 34,000 আর ওখান থেকে 910 মাইনাস সেম 33,000 সেম একই হয়েছে। 33,000 একটু ক্যালকুলেট করে নাও, একই হয়েছে 33,640 টাকা, একই সেম। তার মানে এই দেখো, এই যে আমি বললাম উভয় জের, তখন আমরা যখন দ্বিতীয় ক্লাসটা করেছিলাম বা এই অঙ্কের মধ্যেই দেখো, এই অঙ্কের মধ্যে তোমরা খেয়াল করো, এই অঙ্কের মধ্যে খেয়াল করো, এই যে দুইটা বিবরণী, একটা 38,000 একটা 23,000 13,425, এই দুইটা কি সেম? এই দুইটা কি ইকুয়াল? তোমরা বলো এই দুটো ইকুয়াল না। অর্থাৎ আমরা জানি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমা এক হবে, একই হবে। দুইটা জের, ব্যাংকে ফলো করলে নগদকে ফলো করলে যাকেই ফলো করলো, লেনদেন তো লেনদেনই, একই হবে, ইকুয়াল। তাহলে এই জায়গার মধ্যে এই দেখো, এই দুইটা কি এক ছিল? একটা 38,000 একটা 13,425, এক না, কিন্তু এখন দেখো কত কি হলো, 33,640, এখানেও 33,640। তবে কাহিনী হচ্ছে আমরা এখানে কি লিখবো দিন শেষে, এই যে 33,640 টাকার পাশে আমরা কি লিখবো? সংশোধনী জের বা সংশোধিত জের, সংশোধিত জের এটা লিখবো, সংশোধিত উদ্ধৃত অথবা সংশোধিত জের, এই কথাটা আমরা লিখবো। অবশ্যই আমরা এই কথাটা লিখবো, সংশোধিত জের কত? 33,640, সংশোধিত জের কত? 33,640। দুই পাশে এই কথাটাই লিখতে হবে, সংশোধিত জেরই লিখতে হবে। কেন? সংশোধন, কারণ এই দুটো মিলে গেছে, এই দুটো মিলে গেছে। অর্থাৎ এখানে অনেক ভুলভ্রান্তি ছিল যেগুলোকে আমরা এখন ঠিক করেছি। ভুলভ্রান্তি ঠিক করার ফলে এই দুইটা বিবরণী মিলে গেছে, 33,640 33,640, এই জন্য আমাদের লিখতে হবে সংশোধিত জের। তো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে বলা যে উভয় জের সম্পর্কে বা একক জের থেকে আমরা উভয় জেরটা কিভাবে করি, ট্রিক্সটা কি, শর্টকাট টেকনিকটা কি, কখন কোন ঘরে বসবে, কে ভুল করেছে কোন ঘরে বসবে, আর ওই ঘরে আমি কাকে ফলো করছি, প্লাস করব না মাইনাস করব, কোন ঘরে বসবে এবং ওই ঘরে প্লাস হবে না মাইনাস করবে, ম্যানেজ করব। এই কথাটা আমরা আশা করি আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছো এবং আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমার সাথে ক্লাসটা থাকার জন্য এবং মনোযোগী হওয়ার জন্য। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ তোমাদেরকে। এইটা ক্রপ করে তারপর আবার তাহলে বলি, আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জের সম্পর্কিত ক্লাস। উভয় জের সম্পর্কিত ক্লাসটা বলে ভুল হবে, আসলে এটা ছিল একক জের থেকে আমরা উভয় জেরটা, মানে কি টেকনিক, কখন কাকে ফলো করব, কোন ঘরে বসাবো,
এবং ওই ঘরে প্লাস হবে না মাইনাস হবে। এই টেকনিকটা নিয়ে আজকে আমার তৃতীয় ক্লাসটি ছিল। এই টেকনিক ফলো করলে যত প্রশ্ন আছে ব্যাংক সমন্বয় বিবরণীর উভয়জের বা দ্বিপাক্ষিক জের বা দ্বিপক্ষীয় জের নিয়ে বোর্ড কোশ্চেন সহ ক্যাডেট কলেজ সহ যত কোশ্চেন আছে সব সলভ। মিলতেই হবে দুই পাশ, মিলতেই হবে, না মিললে কিন্তু ভুল, মিলতেই হবে, সংশোধিত জের মিলতে হবে। তো তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি অবশ্যই বলবো, তো পরবর্তী ক্লাসে তোমরা মনোযোগ দিবে এবং রেগুলার ক্লাসগুলো করবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমার ইনভিটেশন থাকলো, এবং রেগুলার ক্লাস করলে তোমরা ক্লাসগুলোকে কানেক্ট করতে পারবে। যেমন দ্বিতীয় ক্লাসে একক জের করেছি, এখন আবার উভয় জের, তো এইভাবে কানেক্ট করে তোমাদের পড়তে হবে। তাই রেগুলার বেসে ক্লাসগুলো তোমরা করবে। ধন্যবাদ।